তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের থার্ড সামিট ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রটি পেয়ে যাবে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্ন বিচিত্রার 301 নম্বর পেজের 7 নম্বর সেট। স্কুলের নাম হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব 5.1 গ্রাম পার ঘনসেমি, 5.5 গ্রাম পার ঘনসেমি, 0.3 গ্রাম পার ঘনসেমি, 6.5 গ্রাম পার ঘনসেমি। সঠিক উত্তরটি হল অপশন বিতে 5.5 গ্রাম পার ঘনসেমি। 2 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ড তৈরিতে যে শিলার প্রয়োজন হয় তা হল মার্বেল, নিস, স্লেট, বেলেপাথর। সঠিক উত্তরটি হল অপশন সিতে স্লেট। 3 নম্বর প্রশ্ন, ম্যাকারেল আকাশ সৃষ্টি হয় যে মেঘে আকাশ ছেয়ে গেলে তা হল সিরাস, সিরোস্ট্রাটাস, সিরোকিউমুলাস। উত্তরটি হল অপশন ডি তে সিরোকিউমুলাস। 4 নম্বর প্রশ্ন, জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হল স্লিট, শিলাবৃষ্টি, শিশির, ডিজেল। সঠিক উত্তরটি হল অপশন এতে স্লিট। 5 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের প্রতিফলক বৃক্ষ নামে পরিচিত যে গাছ তা হল ম্যাপল, লরেল, জলপাই, রোজমেরি। সঠিক উত্তরটি হল অপশন সিতে জলপাই। 6 নম্বর প্রশ্ন, মেরু প্রবাহ যে জলবায়ু অঞ্চলে সৃষ্টি হয় তা হল নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চলে, ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। সঠিক উত্তরটি হল অপশন ডিতে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। 7 নম্বর প্রশ্ন, ভোপালের গ্যাস দুর্ঘটনায় যুক্ত বিষাক্ত গ্যাসটি হল মিক, কার্বন ডাইঅক্সাইড, O2, CO2। সঠিক উত্তরটি হল অপশন এতে মিক বা মিথাইল আইসোসায়ানেট। 8 নম্বর প্রশ্ন, জাপানের ফুকুশিমা পরমাণু দুর্ঘটনা ঘটে 1986 সালে, 1984 সালে, 2012 সালে, 2011 সালে। সঠিক উত্তরটি হল অপশন ডিতে 2011 সালে। 9 নম্বর প্রশ্ন, রূপোর শহর নামে পরিচিত ওশেনিয়া মহাদেশের যে শহরটি তা হল ব্রোকেন হিল, মিলডোরা, রোমা, বেন্ডিগো। সঠিক উত্তরটি হল অপশন এতে ব্রোকেন হিল। 10 নম্বর প্রশ্ন, প্রদত্ত দ্বীপগুলির মধ্যে যে দ্বীপটি প্রবাল জমে সৃষ্টি হয়েছে তা হল তাহিতি, কিলাউয়া, ক্যারোলাইন, ফিজি। সঠিক উত্তরটি অপশন সিতে ক্যারোলাইন। 2 এর এতে নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, শিয়াল স্তরটি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। অশুদ্ধ অ। সঠিক উত্তরটি হবে গ্রানাইট শিলা দ্বারা গঠিত, গ্রানাইট। 2 নম্বর প্রশ্ন, ক্যালিফোর্নিয়ার হলিউডে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পকেন্দ্রগুলো রয়েছে। শুদ্ধ। 3 নম্বর প্রশ্ন, নিশারি আগ্নেয় শিলা খুব ধীর গতিতে জমাটবন্ধী। সঠিক উত্তরটি হল দ্রুত গতিতে জমাটবন্ধী। বাঁধে। 4 নম্বর প্রশ্ন, বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তনের প্রধান কারণ সূর্যের আপাতবার্ষিক গতি। সু। 5 নম্বর প্রশ্ন, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%। সু। 6 নম্বর প্রশ্ন, পরিবেশের ক্ষতি পরিবেশ তার ভৌত ও জৈবিক প্রক্রিয়াগুলি দ্বারা পূরণ করতে পারে। সু। 7 নম্বর প্রশ্ন, মধ্য আমেরিকার পানামা মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত। অশুদ্ধ। সঠিক উত্তরটি নিরক্ষীয় জলবায়ু। জলবায়ুর অন্তর্গত। বিদ্যাকে উপযুক্ত শব্দবচী শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, ভূমিকম্পের ড্যাশ তরঙ্গের দ্বারা সর্বাধিক ক্ষয়ক্ষতি হয়। এল তরঙ্গের দ্বারা। 2 নম্বর প্রশ্ন, লাভায় সিলিকার পরিমাণ বেশি থাকলে তাকে ড্যাশ লাভা বলে। আম্লিক লাভা বলে। আম্লিক। 3 নম্বর প্রশ্ন, শিলার মধ্যেকার শূন্যস্থান এবং শিলার মোট আয়তনের অনুপাত হল ড্যাশ। সচ্ছিদ্রতা। 4 নম্বর প্রশ্ন, স্লেট রূপান্তরিত হয়ে ড্যাশ শিলায় পরিণত হয়। ফিলাইট। 5 নম্বর প্রশ্ন, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় ড্যাশ বায়ুকে। মৌসুমী বায়ুকে। তারপরে 7 নম্বর প্রশ্ন, পার্বত্য উপত্যকায় ভারী ও নিম্নগামী বায়ু ড্যাশ বায়ু নয় পরিচিত। পার্বত্য বা ক্যাটাবেটিক বায়ু নয় পরিচিত। ক্যাটাবেটিক বায়ু নয় পরিচিত। এবার হচ্ছে
সির দাগে একটি বা দুটি শব্দের উত্তর দেয় যে কোনো পাঁচটি। 1 নম্বর প্রশ্ন, ক্রোফেসিমা ও নিফেসিমা স্তর দুটির মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? রেপিত্তি বিযুক্তি রেখা। 2 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের কম্পনের পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে? রিক্টার স্কেল দিয়ে। 3 নম্বর প্রশ্ন, কোন মেঘকে বাম্পি ক্লাউড বলা হয়? উত্তরটি হল স্ট্র্যাটোকিউমুলাস। 4 নম্বর প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কাকে বলে? নরওয়ের হামারফেস্ট বন্দর। হামারফেস্ট বন্দর অঞ্চল। উত্তরটি হল নরওয়ের হামারফেস্ট বন্দর সংলগ্ন অঞ্চল। 5 নম্বর প্রশ্ন, পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস পাওয়াকে কি বলা হয়? পরিবেশের অবনমন বলে। অবনমন। তারপরে 6 নম্বর প্রশ্ন, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় কোন ধরনের নিয়ত বায়ু প্রবাহিত হয়? পশ্চিমা বায়ু। ডি দাগে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখ। আচ্ছা, কেন্দ্রমণ্ডলে হবে ইতে নিফে। তারপরে হচ্ছে 2 নম্বর, মধ্য সামুদ্রিক শৈলশিরা জিতে গঠনকারী পাতসীমান্ত। 3 নম্বরে কর্কটীয় মকরীয় অঞ্চল হবে এফে নিয়ত বায়ু প্রবাহ। তারপরে 4 নম্বরে অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি শীতে ডাউন্স নামে পরিচিত। তিনের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, অ্যাস্থেনোস্ফিয়ার কি? অ্যাস্থেনোস্ফিয়ার কথাটি এসেছে গ্রিক অ্যাস্থেনে মানে দুর্বল আর স্ফিয়ার মানে মণ্ডল শব্দ দুটি থেকে, যার অর্থ দুর্বল মণ্ডল। অ্যাস্থেনোস্ফিয়ার হল ঊর্ধ্ব গুরুমণ্ডলের অন্তর্গত এক সান্দ্র দুর্বল নমনীয় প্রকৃতির পরিবর্তনশীল স্তর বিশেষ। বৈশিষ্ট্য, গভীরতা প্রায় 200 কিমি গভীরতায় এই স্তরটি মূলত লোহা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। প্রকৃতি, প্রচন্ড তাপমাত্রা ও চাপযুক্ত এই অঞ্চল স্থিতিস্থাপক ও সান্দ্র অবস্থায় আছে। উষ্ণতা, এই অঞ্চলে তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম, থোরিয়াম প্রভৃতি থাকার জন্য উষ্ণতা বৃদ্ধি পেয়ে শিলা গলনাঙ্কের কাছাকাছি থাকে। অথবা অন্তঃকেন্দ্রমণ্ডলে দুটি বৈশিষ্ট্য লেখ। 1 নম্বর বৈশিষ্ট্যটি লিখবে, অন্তঃকেন্দ্রমণ্ডল ভূ অভ্যন্তরে 5100 থেকে 6370 কিমি পর্যন্ত বিস্তৃত। 2 নম্বর বৈশিষ্ট্যটি লিখবে, অন্তঃকেন্দ্রমণ্ডল 12.3 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি ঘনত্ব। তারপর হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডলে বায়ুর চাপ হচ্ছে চাপ ও তাপমাত্রা বেশি। তবে অন্তঃকেন্দ্রমণ্ডলের প্রচন্ড চাপের পদার্থগুলি কঠিন অবস্থায় রয়েছে। আর অন্তঃকেন্দ্রমণ্ডলের রেহমান বিযুক্তি রেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত। 2 এর দাগে আগ্নেয় পর্বত কাকে বলে? উত্তর, ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল স্থান বা আগ্নেয়গিরির মাধ্যমে ক্রমাগত লাভারূপে নির্গত হয়ে ঠান্ডা ও কঠিন হয়ে যে পর্বত গঠন করে তাকে আগ্নেয় পর্বত বলে। বৈশিষ্ট্য, আগ্নেয় ভস্ম, লাভা, সিন্ডার, পাইরোক্লাস্ট। ধীরে ধীরে সঞ্চিত এই আগ্নেয় পর্বত সৃষ্টি হয় বলে একে সঞ্চিত পর্বত বলে। আগ্নেয় পর্বতে একটি মুখ এবং অসংখ্য গৌণ জলমুখ থাকে। পর্বতগুলি শঙ্কু আকৃতির হয়। উদাহরণ, ভারতের ব্যারেন, জাপানের ফুজিয়ামা, হাওয়াই দ্বীপপুঞ্জ মনুলা ইত্যাদি। অথবা ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কাকে বলে? ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরের যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিমি গভীরে থাকে। ভূমিকম্প উপকেন্দ্র কাকে বলে? ভূমিকম্প কেন্দ্র থেকে একটি উলম্ব দিকে অর্থাৎ সমকোণে অবস্থিত ভূপৃষ্ঠের যে স্থানে প্রথম কম্পন পৌঁছে তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। এখানে ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয় এবং উপকেন্দ্র থেকে চারিদিকে তীব্রতা ক্রমশ কমতে থাকে। 3 নম্বর প্রশ্ন, রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লেখ। 1 নম্বর কাঠিন্য, আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত হলে তা পূর্বের তুলনায় বেশি কঠিন হয়, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। স্ফটিক, আগ্নেয় শিলা রূপান্তরিত হলে আরও মসৃণ চকচকে স্ফটিকগুলি সুস্পষ্ট হয়ে ওঠে। জীবাশ্মের অনুপস্থিতি, রূপান্তরিত শিলায় জীবাশ্ম থাকে না, অত্যধিক তাপ ও চাপে নষ্ট হয়ে যায়।
চিহ্ন রূপান্তরিত শিলায় অনেক ক্রমে ক্ষুক্ষ পাতে শিন্যাস বা মোটা স্তরের দাগ দেখা যায়। অথবা পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? নদী, সমুদ্র বা হ্রদের তলায় স্তরে স্তরে পলি জমা হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণীর দেহ ও তার মধ্যে চাপা পড়ে যায়। পরবর্তীকালে পলি জমাটবদ্ধ হয়ে পাললিক শিলা গঠনের সময় ওইসব উদ্ভিদ বা প্রাণীর দেহ ধীরে ধীরে প্রস্তরীভূত হয়ে যায় এবং শিলাস্তরের উপর তার ছাপ সৃষ্টি হয়। এই জন্য জীবাশ্ম শুধুমাত্র পাললিক শিলাতে দেখা যায়। উদাহরণ, তেথিস সাগরের বিশাল পলি সঞ্চিত হওয়ার সময় তার জীবাশ্মে পরিণত হয়। এর কারণে হিমালয় পর্বতগাত্রে জীবাশ্ম পাওয়া যায়। 4 দাগে পরিচলন বৃষ্টিপাত কাকে বলে? ভূপৃষ্ঠের অত্যধিক উষ্ণতার ফলে পরিচলন পদ্ধতিতে জলীয়বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু ঊর্ধ্বে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটে তাকে পরিচলন বৃষ্টিপাত বলে। উদাহরণ, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বিকেলবেলায় পরিচলন বৃষ্টি হয়। প্রান্তীয় অঞ্চলে মৌসুমী বায়ু প্রভাবিত দেশগুলিতে মৌসুমী বায়ু আসার আগে পরিচলন বৃষ্টি হয়। নাতিশীতোষ্ণ মণ্ডলে গ্রীষ্মকালের শুরুতে এই বৃষ্টি হয়ে থাকে। অথবা বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে? তোমরা এইভাবে লিখবে, পর্বতের প্রতিবাদ ঢালে লিখবে। পর্বত থেকে শুরু করে পর্বতের প্রতিবাদ ঢালে প্রচুর শৈলতকে বৃষ্টিপাত ঘটায়। পর্বত অতিক্রম করে এই বায়ু যখন বিপরীত ঢাল অর্থাৎ অনুবাদ ঢালে এসে পৌঁছায় তখন তাতে আর জলীয়বাষ্প থাকে না। তাছাড়া নিচের দিকে নামতে থাকায় বায়ু ক্রমশ উষ্ণ হতে থাকে, ফলে ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকে না। তাই এই ঢালে বৃষ্টি হয় না বললেই চলে। একে বৃষ্টি ছায় অঞ্চল বলে। উদাহরণ, ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের প্রতিবাদ ঢালে অবস্থিত চেরাপুঞ্জি মৌসুমী নামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধা পেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটায়। কিন্তু শিলং বিপরীত পাশে থাকায় এখানে বৃষ্টিপাত কম হয় এবং বৃষ্টি ছায় অঞ্চলে পরিণত হয়েছে। নিচের প্রশ্নগুলি ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরু উচ্চচাপ বলয় দুটি সৃষ্টির কারণ লেখ। প্রথমে নিরক্ষীয় নিম্নচাপ বলয় কিভাবে সৃষ্টি হয়েছে আমি বলছি। উত্তর, নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টি হওয়ার কারণ 1 নম্বরে সূর্যরশ্মির পতন কোণ। নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বা বিকিরণ দেওয়ায় বায়ু উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে বায়ুর ঘনত্ব কমে গিয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। স্থলভাগ ও জলভাগের বণ্টন। এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি বলে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি, ফলে হালকা বায়ুর চাপ কম থাকে। পৃথিবীর আবর্তন। নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন গতিবেগ সর্বাধিক হয়। উষ্ণ হালকা ঊর্ধ্বমুখী বায়ু দুই প্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়। মেরু অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হওয়ার কারণ সূর্যরশ্মির পতন কোণ। এখানে সূর্যরশ্মি অত্যন্ত তীব্রভাবে কিরণ দেওয়া হয়, উষ্ণতা অত্যন্ত কম থাকে, এমনকি গ্রীষ্মকালেও উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, ফলে এই অঞ্চলের শীতল ভারী অধিক উষ্ণতা ঘনত্বযুক্ত বায়ু উচ্চচাপের সৃষ্টি করে। জলীয়বাষ্পের স্বল্পতা। সৌরতাপের অভাবে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকায় শুষ্ক বায়ু ভারী হয়। পৃথিবীর আবর্তন বেগ। এই অঞ্চলে পৃথিবীর আবর্তন গতির বেগ কম থাকায় বায়ু বিক্ষিপ্ত হয় না, ফলে বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়। তারপরে বায়ুর নিমজ্জন। ভারবর্তন গতির জন্য মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে ঊর্ধ্বগামী বিক্ষিপ্ত বায়ু এই অঞ্চলে শীতল ভারী হয়ে নিচে নেমে এসে বায়ুর ঘনত্ব ও চাপ বৃদ্ধি করে। অথবা ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের 3টি পার্থক্য লেখ। অবস্থান। নিম্ন মধ্য অক্ষাংশে উষ্ণ ও নাতিশীতোষ্ণ মণ্ডলে ঘূর্ণবাদ অবস্থান করে। মধ্য উচ্চ অক্ষাংশে নাতিশীতোষ্ণ হিমমণ্ডলে প্রতিভ ঘূর্ণবাদ অবস্থান করে। উৎপত্তি। ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রে ও নাতিশীতোষ্ণ অঞ্চলে স্থলভাগে উৎপত্তি হয়। প্রতিভ ঘূর্ণবাদ শীতল স্থলভাগে উৎপত্তি হয়। সময়কাল। ঘূর্ণবাদ গ্রীষ্মকালে বেশি সংখ্যায় সৃষ্টি হয়, প্রতিভ ঘূর্ণবাদ শীতকালে বেশি সংখ্যায় সৃষ্টি হয়। বিস্তার। ঘূর্ণবাদ খুব কম অঞ্চল জুড়ে দেখা যায়, প্রতিভ ঘূর্ণবাদ বিস্তৃতি খুব বেশি অঞ্চল জুড়ে লক্ষ্য করা যায়। বায়ুর চাপ। ঘূর্ণবাদের কেন্দ্রে নিম্নচাপ ও বাইরে উচ্চচাপ বিরাজ করে, বায়ু প্রবাহ কেন্দ্রমুখী হয়। প্রতিভ ঘূর্ণবাদের কেন্দ্রে উচ্চচাপ ও বাইরে নিম্নচাপ বিরাজ করে, বায়ু প্রবাহ কেন্দ্র বহির্মুখী হয়। 2 নম্বর প্রশ্ন, মৌসুমী জলবায়ু অঞ্চলের শীতকালীন বৃষ্টিপাত সম্পর্কে লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমরা টেক্সট বইয়ের 55 নম্বর পেজে একটু দেখে নেবে। শীতকালে গড় তাপমাত্রা সাধারণত 25 ডিগ্রি সেলসিয়াস। উত্তর পূর্ব আয়নবায়ু দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় উত্তর পূর্ব মৌসুমী বায়ুরূপে প্রবাহিত হয়। এর প্রভাবে সারা ভারতে বৃষ্টি না হলেও করমণ্ডল উপকূল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কায় বৃষ্টি হয়। পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারত এবং পাকিস্তানের কিছু অংশে তুষারপাত হয়। অথবা এস্কিমোদের জীবন শিলমাছ কেন্দ্রিক। ভৌগোলিক কারণ লেখ। আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা ও গ্রিনল্যান্ডের তুন্দ্রা অঞ্চলে বসবাসকারীদের এস্কিমো বলা হয়। এস্কিমোরা গ্রীষ্মকালে শিল মাছের চামড়া দিয়ে এক ধরনের তাঁবু বানিয়ে বাস করে, এদের টিউপি বলে। শীতকালে ঘর গরম থাকার জন্য এরা শিল মাছের চর্বি দিয়ে প্রদীপ জ্বালায়। 3 নম্বরে খাদ্য হিসেবে এরা শিল মাছকে গ্রহণ করে। 4 নম্বরে শিল মাছের চামড়া দিয়ে তৈরি নৌকায় চেপে এস্কিমোরা তিমি মাছ শিকার করে। ওই জাতীয় বড় নৌকাগুলোকে উইমেক এবং ছোট নৌকাকে কায়াক বলে। এস্কিমোদের জীবনে শিল মাছের এই অনবদ্য অবদান লক্ষ্য করে বলা হয় শিল মাছকে ঘিরে এস্কিমোদের জীবন।
3 দাগে পরিবেশের অবনমনে আধুনিক কৃষি পদ্ধতি এবং নগরায়নের প্রভাব লেখ। বিশ্বের ক্রমবর্ধমান বিপুল জনসংখ্যার খাদ্য সমস্যা মেটানোর উদ্দেশ্যে নানা ধরনের আধুনিক কৃষি পদ্ধতি প্রচলন করা হয়, কিন্তু তা সত্ত্বেও পরিবেশের এর অনেক বিরূপ প্রভাব সৃষ্টি হয়, যেমন জমির উৎপাদন ক্ষমতার হ্রাস। বর্তমানে উদ্বৃত্ত জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানোর জন্য একই জমিকে প্রতি বছর শস্যাবর্তন পদ্ধতিতে নিরন্তর শস্য উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, তাতে জমির উৎপাদন ক্ষমতা ক্রমশ কমে যায়। দূষণ সৃষ্টি। কৃষি জমিতে অত্যধিক কীটনাশকের ব্যবহারের ফলে স্থানীয় বায়ুমণ্ডল, মৃত্তিকা ও জল দূষিত হয়। জলজ বাস্তুতন্ত্রের ক্ষয়ক্ষতি। আধুনিক কৃষিতে যে বিষাক্ত সার ও কীটনাশক ব্যবহার করা হয় তা বৃষ্টির জলে ধুয়ে নদী, পুকুর, হ্রদ কিংবা কোনো জলাশয়ে মিশে জলের বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের বিনাশের মধ্য দিয়ে জলজ বাস্তুতন্ত্র ধ্বংস করে। এরপরে নগরায়নের প্রভাব বলছি। আধুনিক জীবনযাত্রায় পাড়ি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল নগরায়ন, কিন্তু তা সত্ত্বেও নগরায়ন পরিবেশে কতগুলি প্রতিকূল প্রভাব সৃষ্টি করে, যেমন দূষণের মাত্রা বৃদ্ধি। নগরায়নের মধ্য দিয়ে পৃথিবীতে বায়ু দূষণ, শব্দ দূষণ, ভূমি দূষণ, জলদূষণ প্রভৃতি মাত্রা বহুগুণ বেড়ে যায়। সায়েন্টিফিক অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউট অব 2009 এর প্রকাশিত তথ্যের কলকাতা বায়ু দূষণ মাত্রা অনুযায়ী প্রথম স্থান অধিকার করে। তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানে রয়েছে ভারতের অন্য 3টি মহানগর মুম্বাই, দিল্লি, চেন্নাই। ভূগর্ভের জলস্তর হ্রাস। শহর বা নগরের দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিশুদ্ধ জল পাম্পের সাহায্যে ভূগর্ভ থেকে দিনের পর দিন উত্তোলনের ফলে ভূগর্ভের জলস্তর ক্রমশ হ্রাস পাচ্ছে। ভূমির উপর চাপ বৃদ্ধি। শহরাঞ্চলের বৃহৎ বৃহৎ অট্টালিকা, ফ্ল্যাটের প্রকোপে ভূমির উপর চাপ বৃদ্ধি পাচ্ছে, ফলে ভূমিকম্প, ধস প্রভৃতি নানা বিপর্যয় মাথাচাড়া দিয়ে উঠেছে। অথবা পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমনের 3টি পার্থক্য লেখ। ধারণা। পার্থিব পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হল পরিবেশের অবনমন। প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে পরিবেশের বিভিন্ন উপাদানের কলুষিত হয় হল পরিবেশ দূষণ। প্রকৃতি। পরিবেশ দূষণ পরিবেশের অবনমন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন দূষিত পদার্থসমূহ পরিবেশ দূষণে ত্বরান্বিত করে। দূষণ পরিবেশ অবনমনের একটি কারণ মাত্র। আবশ্যিকতা। পরিবেশের অবনমন হলে দূষণ হবে এমন নয়, যেমন জৈববৈচিত্র্য হ্রাস। দূষণ হলে পরিবেশের অবনমন ঘটবেই। উদাহরণ: দীর্ঘদিন ধরে মাটিতে প্লাস্টিক মেশার ফলে মাটির গুণমান হ্রাস পাওয়ায় উর্বরতা নষ্ট হয়, মাটির ক্ষয় বৃদ্ধি পায়, পরিবেশ অবনমনের উদাহরণ। আর মাটিতে প্লাস্টিক মিশলে মাটি দূষিত হয়। 4 দাগে টিকা লেখ। গ্রেট ব্যারিয়ার রিফ। উত্তর। অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে কোরাল সাগরে গ্রেট ডিভাইডিং রেঞ্জের সমান্তরাল প্রশান্ত মহাসাগরের মধ্যে এক বিশাল প্রবাল প্রাচীর রয়েছে। এর নাম বৃহৎ প্রবাল প্রাচীর বা গ্রেট ব্যারিয়ার রিফ। এটি পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর, প্রায় 2600 কিমি। প্রবাল প্রাচীরটি উপকূল ভাগ থেকে কোথাও 30 কিমি, আবার কোথাও 240 কিমি দূরে অবস্থিত। প্রবাল নামক এক প্রকার সামুদ্রিক কীটের দেহ নিঃসৃত নির্যাস ও চুন জাতীয় পদার্থের দেহাবশেষ বহুদিন ধরে সমুদ্রের বুকে সঞ্চিত হয়ে এই প্রাচীরটি গঠিত হয়েছে। এই প্রবাল প্রাচীরটি অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে সমান্তরালে অবস্থান করে সামুদ্রিক ঝঞ্ঝার প্রকোপ থেকে বন্দর ও জাহাজগুলিকে রক্ষা করে। তবে জাহাজ চলাচলে বাধার সৃষ্টি করে। এই গ্রেট ব্যারিয়ার রিফ হল অসংখ্য জীবের আবাসস্থল। অথবা মারে ডার্লিং অববাহিকা অঞ্চলে পশুপালনের উন্নতির কারণ লেখ। মারে ডার্লিং অববাহিকায় পশুপালনের উন্নতি লাভ করেছে। অতি উন্নত মানের পশম উৎপাদন ও রপ্তানিতে অস্ট্রেলিয়া সমগ্র পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া এখানে প্রচুর পরিমাণে মেষের মাংস, গোমাংস ইত্যাদি ছাড়া এখানে পশুপালন উন্নতির কারণগুলো বিস্তীর্ণ তৃণভূমি। এখানে ডাউন তৃণভূমিতে ছোট ছোট তৃণ জন্মায়, যা আলফা বা জন্মায়, যা পশুদের উৎকৃষ্ট খাদ্য। বিস্তীর্ণ চারণ ক্ষেত্র। এখানকার এক একটি তৃণক্ষেত্রের আয়তন প্রায় 5000 একর। এই তৃণক্ষেত্রগুলিতে প্রচুর পরিমাণে উন্নত প্রজাতির মেষ, মেরিনো, লিঙ্কন মার্চ প্রভৃতি প্রতিপালন করা হয়। নাতিশীতোষ্ণ জলবায়ু। এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির। এই ধরনের জলবায়ু পছন্দ করে মেষ, ভেড়া অধিক দুগ্ধপ্রদায়ী গোবর পালনের সহায়ক। আর জমির উপর জনসংখ্যার চাপ কম। অস্ট্রেলিয়ার জনসংখ্যা অত্যন্ত অল্প, ফলে জমির উপর জনসংখ্যার চাপও স্বল্প, তাই বিস্তীর্ণ ও উন্মুক্ত তৃণভূমিতে পশুপালন সম্ভব হয়েছে। এছাড়া অঞ্চলটির জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির এবং জনসংখ্যা কম হয়। দেশের অভ্যন্তরে পশম শস্যের চাহিদা কম, তাই অস্ট্রেলিয়া প্রচুর পশম বিদেশি রপ্তানি করতে পারে। 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন: নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য লেখ। এই প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নেবে। অথবা মৌসুমী জলবায়ু অঞ্চল ও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্যের পার্থক্য লেখ। 1 নম্বর উষ্ণতা লিখবে। মৌসুমী জলবায়ু অঞ্চলের গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস 27 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত। মৌসুমী জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত 100 থেকে 150 সেন্টিমিটার। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত 25 থেকে 150 সেন্টিমিটার। ঋতু। মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্ম, বর্ষা, শীত ও শরৎ 4টি ঋতু দেখা যায়। আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান ঋতু গ্রীষ্ম ও শীত।
শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। বায়ু প্রবাহ মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রভাবিত হয়। এছাড়া লু, আঁধি প্রভৃতি স্থানীয় বায়ু দেখা যায়। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে শুষ্ক আয়ন বায়ু এবং শীতকালে আর্দ্র পশ্চিমী বায়ু প্রভাবিত হয়। এছাড়া সিরোক্ষ, বোরা প্রভৃতি স্থানীয় বায়ু দেখা যায়। অথবা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? ব্রুডল্যান্ড কমিশনের মতে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাকে স্থিতিশীল উন্নয়ন বলা হয়। গৃহীত পদক্ষেপ: জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ, জলবায়ু ও পরিস্থিতি প্রভৃতি প্রবহমান সম্পদের ব্যবহার বৃদ্ধি, বিভিন্ন দূষণ নিয়ন্ত্রণ ও বনশীলের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশ্ব জুড়ে শান্তি ও সৌহার্দ্য বৃদ্ধি। পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ওই লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। তারপরে 3 নম্বর প্রশ্ন, চিত্রসহ জলবায়ুর তারতম্য অনুসারে ওশেনিয়া মহাদেশের কে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? ওশেনিয়া মহাদেশকে 6টি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায়। যেমন 1 নম্বরে লিখবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, 2 নম্বরে লিখবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, 3 নম্বরে লিখবে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, 4 নম্বরে লিখবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, 5 নম্বরে লিখবে ব্রিটিশ জলবায়ু অঞ্চল, আর 6 নম্বরে লিখবে ক্রান্তীয় মরু ও মরুপ্রায় জলবায়ু অঞ্চল। এরপরে প্রশ্ন ছিল ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য করো বৈশিষ্ট্য: উষ্ণ শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতল শীতকাল। 2 নম্বরে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 75 সেন্টিমিটার। পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।